নমস্কার। এখন আমরা এসে উপস্থিত হয়েছি বরানগর পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ড অমর পালের কাছে। দীর্ঘদিন যাবৎ বরানগর পৌরসভার সিআইসি সদস্য, তৎসহ উত্তর বরানগরের অভিজ্ঞতার দিক থেকে যার অভিজ্ঞতা আমরা সবাই অবগত আছি। এবং আর কদিন পরেই বিধানসভা নির্বাচন রয়েছে। তো বিধানসভা সংক্রান্ত এবং বরানগর সংক্রান্ত কিছু কথা ওনার থেকে আমরা জেনে নেব। ২ বছর পর আবার পুনর্নির্বাচনে সায়ন্তিকা ব্যানার্জি বরানগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে। তুমি কতটা আশাবাদী যে এবারে সায়ন্তিকা ব্যানার্জি আবার পুনরায় জয়যুক্ত হবে? সায়ন্তিকা ব্যানার্জি আগের বারের চেয়ে বেশি ভোটে জিতবেন। তার কারণ ২ বছর আগে যে নির্বাচন হয়েছিল তদানীন্তন রাজ্যপালের টাল বাহানোর জন্য উনি শপথ গ্রহণ করতে অনেক সময় লেগেছিল। হাতে ১.৫ বছর সময় পেয়েও বরানগরের উন্নয়নের জন্য যা কাজ করেছেন সেই কাজের বিনিময়ে মানুষ তাকে ভোট দেবে। এবং শুধুমাত্র সায়ন্তিকা ব্যানার্জির কাজ নয়, সারা বাংলার বুকে যে উন্নয়নের জোয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেই উন্নয়নের জোয়ারে বরানগরের মানুষ, বরানগর বিধানসভা কেন্দ্রের মানুষ দুহাত ভরে তাকে আশীর্বাদ করবেন। এবং আমরা আশাবাদী যে অন্তত পক্ষে এবারে ২৮,০০০-এরও বেশি ভোটে উনি জয়যুক্ত হবেন। বরানগর পৌরসভার আহ, নিয়োগ দুর্নীতি একটা বড় প্রশ্ন এই ২ বছরের মধ্যে ঘটেছে। আরজিকর কাণ্ড এই ২ বছরের মধ্যে ঘটেছে। তো এই সব বিষয়গুলোকে ব্যতি রেখে উনি কি আগের থেকে বেশি লিড নিতে পারবে, কি মনে হয়? এই নিয়োগ দুর্নীতির কথা যে কথা বলা হচ্ছে সবটাই বিজেপির পরিকল্পিত এবং সিপিএমের পরিকল্পিত। তার কারণ আজ অবধি সিবিআই বা ইডি কোনো চার্জশিট দিতে পারেনি, কোনো দোষী প্রমাণ করতে পারেনি। শুধুমাত্র হ্যারাসমেন্ট করা ছাড়া রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করবার জন্য বিজেপি নামধারী অপশক্তি তারা সিবিআই এবং ইডিকে কাজে লাগাচ্ছে, কিন্তু আজ অবধি তার কোনো ফলাফল পাওয়া যায়নি। আমরা চাই যে যদি সত্যিকারের দুর্নীতি হয় তাহলে সিবিআই ইডি কেন চার্জশিট দিচ্ছে না, কেনই বা প্রমাণ করছে না যে এই দুর্নীতির সঙ্গে কে বা কারা যুক্ত, তাদেরকে উপযুক্ত শাস্তি বা দেওয়া হচ্ছে না কেন। তাই আমরা মনে করি এই যে কথা বলা হচ্ছে যে নিয়োগ দুর্নীতির কথা, সেই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে সমস্তটাই ফেক এবং সমস্তটাই একটা মিথ্যা কল্পনাপ্রসূত ব্যাপার। সজল ঘোষ আবার এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে। একটা সময় বিরোধী সিপিএম ছিল, কিন্তু এখন বিজেপি হিসেবে বরানগরের মানুষজনকে যেভাবে ডোর টু ডোর প্রচার করছে, কি মনে হয় যে কঠিন প্রতিপক্ষ হবে সজল ঘোষ? সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে যেহেতু বিজেপি ক্ষমতাসীন দল, তাদের কাছে অর্থ প্রচুর আছে এবং তারা সেই অর্থকে কাজে লাগিয়ে বড়নগরের বুকে প্রচার করবার চেষ্টা করছে। কিন্তু বড়নগরের মানুষ সজলের সঙ্গে নেই। কেন আমরা যারা পুরনো তৃণমূল কংগ্রেসের কর্মী বা যারা আমরা পুরনো কংগ্রেসের কর্মী, আমরা সজলকে চিনি, জানি। এবং একটা প্রার্থী হিসেবে তার যে বক্তব্য, সে বক্তব্য মোটেই ভদ্রোচিত নয়। এবং সর্বক্ষেত্রে যে তার যে ব্যবহার, বিরোধী প্রার্থী সম্পর্কে যে বক্তব্য, এবং তা বড়নগরের মানুষ কোনো সময় তা মেনে নিচ্ছে না। তার কারণ বড়নগরের মানুষ কথা জানে যে বড়নগর এমন একটা প্রাচীন জনপদ, এখানে কিন্তু ওই ধরনের হুলিগানিজমের জায়গা নেই, বহিরাগত মানুষজনকে আমদানি করার জায়গা নেই। বড়নগর আজকে ১৫ বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বড়নগর অনেক বেশি কালচার্ড হয়েছে, অনেক বেশি শিক্ষায় সমৃদ্ধ হয়েছে, অনেক বেশি উন্নত হয়েছে, নারী শিক্ষার প্রসার ঘটেছে। এবং যেভাবে বড়নগরের সমীকরণ তৈরি হয়েছে, এখানে কোনো বহিরাগতদের কোনো জায়গা নেই। বিরোধীরা বলছে সায়ন্তিকাও তো বহিরাগত প্রার্থী, তোমাদের ১.৫ বছর আগে এখান থেকে এসছে। এবং এর থেকে তাপস রায় যে বরানগর থেকে প্রভূত হিউজ লিড নিয়েছে, রেকর্ড বরানগর থেকে লিড নিয়েছে, সেই তাপস রায়কেও প্রচারে দেখতে পাওয়া যাচ্ছে সজল ঘোষের। কি বলবে এই বিষয়টা নিয়ে? তাপস রায় বিজেপিতে যোগদান করেছে, বিজেপির নেতা হিসেবে সজল ঘোষের সঙ্গে আসতেই পারে, তার কোনো, সেটা সেভাবে আমরা কিছু বলবো না। কিন্তু একটা কথা বলতে পারি যে বড়নগরের মানুষের সমর্থনকে নিয়ে তিনি যেভাবে হঠাৎ করে অন্য দলে চলে গেলেন, এটা বড়নগরের মানুষ মেনে নেয়নি এবং মেনে নেবেও না। তার কারণ এই যে দলবদলু যারা যারা দলের জন্য আজকে যাদের সুনাম,
দলের জন্য যাদের প্রভাব প্রতিপত্তি, সেই দল পরিত্যাগ করে অন্য দলে যাওয়ার জন্য মানুষ কিন্তু একটা প্রশ্নচিহ্ন আঁকছে, কেন তিনি ওই দলে গেলেন। যদিও আমরা যারা পুরনো কর্মী আমরা জানি, আমরা চিনি ব্যক্তিগতভাবে, তা সত্ত্বেও মানুষের মধ্যে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে যে তিনি কেন গেলেন। এই যে জায়গাটা, এই জায়গা থেকে মানুষের মধ্যে কিন্তু নতুন প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি বহিরাগত হলেও আমরা প্রার্থী বলে কথা বলছি না, কেন দল প্রার্থী যাকে করবে আমরা কর্মী হিসেবে সেই তাই প্রার্থীকে মাথায় করে নিয়ে চলবো। তার কারণ আমরা চাই দল জয়ী হোক। 294টা আসনের মধ্যে বরানগরের একটা আসন, সে বরানগরের প্রার্থী জিতলে বরানগরের উন্নতি হবে, বরানগরে কাজ হবে। যারা ক্ষমতায় থাকে না তাদের পক্ষে কাজ করা সম্ভব নয়। তাই 2 বছর আগে যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করে সজল ঘোষ যে ভোট পেয়েছিলেন, মানুষ দেখেছে এটা ফাঁকা আওয়াজ, আবারও এসছে সেই ফাঁকা আওয়াজ দেওয়ার জন্য। ক্ষমতায় তো তৃণমূল কংগ্রেস আসবেই, সুতরাং সজল ঘোষের পক্ষে কাজ করা সম্ভব নয়। সেটা ক্ষমতাসীন দলের যে প্রার্থী, সেই প্রার্থীকেই মানুষ ভোট দেবে। আমরা আশাবাদী যে এবার অনেক বেশি ব্যবধানে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জিতবেন এবং বরানগরের সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকে রাস্তায় নেমেছে। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে তার জন্য সভা সমিতি হচ্ছে, পদযাত্রা হচ্ছে, ডোর টু ডোর ঘোরা হচ্ছে, সমস্তভাবেই মানুষের কাছে পৌঁছানো হচ্ছে এবং আমরা পৌঁছাতে অনেকটাই এগিয়ে আছি। 2 বছর আগে সায়ন্তিকা ব্যানার্জি যে 8,500 প্লাস ভোটে বরানগরতে জিতেছিল, তার অধিকাংশ লিড দিয়েছিল উত্তর বরানগর। এবং উত্তর বরানগরে 5, 6, 8 গীতা দেবী গুপ্তার ওয়ার্ড সম্ভবত সব থেকে বেশি ওয়ার্ডের লিড দিয়েছিল। কিন্তু এবছরে আলমবাজার মিল সব থেকে বড় প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে দিয়েছে যে 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 প্রতিশ্রুতি দিয়েছিল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সেই প্রতিশ্রুতি সম্পূর্ণভাবে ব্যর্থ। আমরা ওখানে ভিজিট করেছিলাম, ডোর টু ডোর ক্যাম্পেনিং করেছিলাম, আমরা প্রশ্ন করেছিলাম, সবাই একটা বিষয় বলছে যে মিলের বন্ধ, এই মুখ থুবড়ে পড়াটা, এটা উত্তর বরানগরের যে লিডটা ছিল তা বহুলাংশে বৃদ্ধি পাওয়ার নিয়ে সংশয় প্রকাশ করছে। এবং ওই অঞ্চল 1600 লিড ছিল, সেখান থেকে এক্সপেকটেশন প্রায় 1600 তো পেরোবেই না, বরঞ্চ আরো কমতে পারে লিডটা। এই যে মিলের ব্যর্থতা কি বলবে? আমি একটা আশার খবর বলি যে মিল খুলে যাচ্ছে এবং সায়ন্তিকা ব্যানার্জির প্রচেষ্টায়, সৌগত রায়ের প্রচেষ্টায় আলমবাজার জুট মিল খুলছে এবং আলমবাজারের মানুষ, যারা দক্ষিণপন্থী মানুষ, যারা তৃণমূল কংগ্রেস মানসিকতার মানুষ, তারা সবাই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। এবং আমরা গতবারে যে ব্যাপারটা ছিল একটু অন্যরকম ব্যাপার ছিল, তার কারণ তাপস রায় সদ্য সদ্য চলে গেছেন, কিছু অনুগামী থাকাটাই স্বাভাবিক। আজকে সেদিনটা নেই, আজকে তাপস রায় চিহ্নিত বিজেপির একজন নেতা হিসাবে, তা সুতরাং সে সে প্রশ্ন নেই। তাই আমরা বরানগরের সমস্ত ওয়ার্ডে জয়যুক্ত হবই। আমরা পৌরসভার ক্ষেত্রে 32টা ওয়ার্ডে আমরা জিতেছিলাম, এবার আমরা 34টা ওয়ার্ডেই জিতবো, আমাদের এই বিষয়ে কোনো সংশয় নেই। প্রচারে এই যে ধরো বিভিন্ন সিনিয়র প্রচার রামকৃষ্ণ পাল, অঞ্জন পাল, সিনিয়র লিডাররা সেইভাবে প্রচারের আলোয় আগে যেমন দেখতে পাওয়া যেত, প্রচারের আলোয় দেখা যাচ্ছে না। অপরপক্ষে প্রতিটা জায়গায় শঙ্কর রাউত, পুলক এদেরকে দেখতে পাওয়া যাচ্ছে, যারা শেষ 3-4 মাসের মধ্যে বিভিন্ন ঝামেলার মধ্যে যুক্ত ছিল। কি বলবে বিষয়টা? রামকৃষ্ণ পাল, অঞ্জন পাল সবাই প্রচারে আছে। যারা বলছে তারা বিভ্রান্তিকর কথা বলছে। দল যখন ক্ষমতায় থাকে তখন দলের সঙ্গে অনেক মানুষজন আসে এবং যাদের কথা আপনারা বললেন যে যারা বিভিন্ন সমস্যার সঙ্গে জর্জরিত, দল কাউকে পরিত্যাগ করে না, কারণ দল এমনই একটা ব্যাপার, ক্ষমতাসীন দল, সেখানে সর্বস্তরের মানুষ আসতে পারে। কারণ বহু বামপন্থী লোক আজকে তৃণমূলের সঙ্গে মিছিলে হাঁটছে, বহু বিরোধী দলের লোকেরা তৃণমূলের সঙ্গে হাঁটছে, যারা পুরোনো দিনের কংগ্রেসই তারা তৃণমূলের সঙ্গে মিলে, কারণ তারা জানে যে তৃণমূলই একমাত্র রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসছে এবং 294টার মধ্যে 230 বা তারও বেশি আসনে জয়যুক্ত হচ্ছে। শেষ প্রশ্ন, পানিহাটি থেকে অভয়ার মায়ের নির্বাচন, প্রার্থী হিসেবে মনোনীত করা, এই বিষয়টাকে কিভাবে দেখ? এটা একটা স্বার্থ সর্বস্ব ব্যাপার। যার মেয়ে এইভাবে হাসপাতাল চত্বরে খুন হয়, সে রাজনীতির আঙিনায় এসে বাংলার সর্বজন প্রণম্য নারী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে বিকৃত কথা বলে, এই থেকে বোঝা যায় যে তিনি কি ধরনের মানুষ। শুধুমাত্র স্বার্থ সর্বস্ব হয়ে আজকে এই ধরনের কাজ করেছেন, এমনকি যে বামপন্থীরা তার আন্দোলনে সাথ দিয়েছিল তাদেরও বিরুদ্ধাচারণ করছেন। সুতরাং একথা সত্য যে স্বার্থ সর্বস্ব একটা মানুষ, নির্বাচনে আঙিনায় তিনি জিততে পারবেন না। ওখানে আমাদের প্রার্থীর নাম তীর্থঙ্কর ঘোষ, যে নির্মল ঘোষের পুত্র। পানিহাটিটা যারা
নান্টুদা মন্টুদা পানিহাটির প্রতিটা মাটির সঙ্গে যুক্ত, তাদের পরিবারের ছেলে। সুতরাং আমরা আশা করব যে সেখানে পানিহাটিতে আমরা বিপুল ভোটাধিক্যে জয়যুক্ত হব, সেখানে অভয়ার মা কোনো ফ্যাক্টর হবে না। কিন্তু সিপিএম বলছে যে লক্ষ্মীর ভান্ডার কিংবা যুবসাথীর কথা না মনে রেখে সেই যেদিনকে আর কবে গানটার সাথে সেদিন যে সারা পশ্চিমবঙ্গ রাস্তায় নেমেছিল সেই আবেগটাকে না ভুলে বিজেপিতে ভোট দিতে, অভয়ের মাকে জেতানো, কি বলবে বিষয়টা? সিপিএম এটা দলগতভাবে বলছে না, এটা আমরা জানি, কেন আমরা রাজনীতি করি, আমরা জানি সিপিএম এটা বলছে না। কেউ কেউ বিচ্ছিন্নভাবে কিছু বলতে পারে, কিন্তু সিপিএম এর পার্টি স্ট্যান্ড এবারে যে তাদের ঘরের ভোট ঘরে ফেরানো। কোনোভাবেই তারা কর্মীদের কাছে পরিষ্কার দায়িত্বহীন ভাষায় বলেছে, কোনোভাবে যেন বামের ভোট রামে না যায়, বামের ভোট বামের দিকে যাতে আসে, সেই জন্য সিপিএম আজকে লড়াই করছে। এবং বিজেপি নামধারী শক্তি, যারা সুবিধাবাদী লোক, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সাউথ সিটিতে কি ডাক্তারটা যেন, না না, নারায়ণ ব্যানার্জি, যিনি সিতির মোড় বিটি রোড চত্বরে আন্দোলন করলেন, এই স্বার্থান্বেষী মানুষ, বামপন্থী হিসেবে যিনি চিহ্নিত, মানুষকে যিনি উজ্জীবিত করলেন, মানুষকে প্ররোচিত করলেন, তিনি আজকে বিজেপিতে ঢুকে বললেন। সুতরাং এই স্বার্থান্বেষী মানুষদের সঙ্গে আমাদের কিছু বলবার নেই। আমরা শুধু একটা কথাই বলবো, বাংলার মামাটি মানুষ আমাদের সঙ্গে আছে, আমরা জিতবো। এবং আমরা 15 বছর 3টে সরকার করেছি, আগামী 5 বছরেও চতুর্থবারের জন্য আমরা মামাটি মানুষের সরকার তৈরি করতে চলেছি।